আমরা দ্রবণের সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিস নিয়ে আলোচনা করব। দেখো, কলিগেটিভ প্রপার্টিস বা সংখ্যাগত ধর্ম কাকে বলে? দ্রবণের যেসব ধর্ম দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রবণে উপস্থিত দ্রাবকণার সংখ্যার উপর নির্ভর করে, তাকে সংখ্যাগত ধর্ম বলে। দ্রবণের সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিস চারটি। 1. বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। 2. স্ফুটনাঙ্কের উন্নয়ন। বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। 3. হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এবং 4. অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার। এবার আমরা প্রত্যেকটা ধর্ম নিয়ে আলোচনা করব। এই ধর্মগুলো কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য এবং সেই দ্রবণে দ্রাব্য পদার্থটিকে তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, অসংযোজিত এবং কঠিন প্রকৃতির হতে হবে। আর এই ধরনের দ্রাব্য দ্রবীভূত করে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে শীতল করলে দ্রবণের হিমাঙ্কে কেবলমাত্র দ্রাবকটিকে কঠিন আকারে পাওয়া যায় এবং সেই কঠিন দ্রাবকের মধ্যে দ্রাব্য পদার্থের কোনো অংশ থাকে না। আজকের ক্লাসে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন নিয়ে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউটের সূত্র। সূত্রটা বলার আগে বলে দিই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কাকে বলে। দেখো, কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী দ্রাব্য দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করলে পরীক্ষাকালীন উষ্ণতায় ওই দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। এটাকেই বলা হয় বাষ্পচাপের অবনমন। এবং নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপের অবনমন আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের এই অনুপাতকে বলা হয় দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে দেখো, নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, দ্রবণের বাষ্পচাপ P। আমরা জানি যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম, তাহলে বাষ্পচাপের অবনমন সমান হচ্ছে P0 - P। এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। আর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান P0 - P বাই P0, অর্থাৎ বাষ্পচাপের অবনমন এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের অনুপাতকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এবার আমরা সূত্রটা আলোচনা করব। দেখো, সূত্রে কি বলা হয়েছে? কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। তাহলে যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব্য দ্রবীভূত করে লঘু দ্রবণ প্রস্তুত করা হয় এবং উৎপন্ন দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ ধরা যাক x1 এবং
দ্রাবের মোল ভগ্নাংশ x2, আর দ্রবণের বাষ্পচাপ P আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0। তাহলে রাউল্টের সূত্রানুযায়ী P0 মাইনাস P বাই P0 অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তার মানটা দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এটা সমান হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ x2। এটাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রে বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাব বা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, সেটা দ্রাবের মোল ভগ্নাংশের উপর নির্ভর করে। এবার আমরা দেখব যে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর করে কিনা। দেখো, দ্রবণের বাষ্পচাপ এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ উভয়েই উষ্ণতার সাথে পরিবর্তিত হয়, কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সমান। মোল ভগ্নাংশ রাশিটা উষ্ণতা নিরপেক্ষ, সেজন্য বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও উষ্ণতা নিরপেক্ষ। এবার দেখো, দুটো পাত্রে সমপরিমাণ নির্দিষ্ট দ্রাবক নেওয়া হয়েছে। এবার পাত্র দুটোতে সমমোল পরিমাণ পৃথক দ্রাব যোগ করা হয়েছে। দ্রাবকণা তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অনুদ্বায়ী, কঠিন প্রকৃতির, এবং দুটো পৃথক সমমোল পরিমাণ দুটো দ্রাবকে যোগ করা হয়েছে এবং লঘু দ্রবণ প্রস্তুত হয়েছে। এই দুটো পাত্রের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান নির্ণয় করলে দেখা যায় যে দুটোর ক্ষেত্রে এই মানটা সমান, কারণ আমরা দেখলাম যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। দুটো পাত্রে আলাদা দ্রাব যোগ করা হয়েছিল, অর্থাৎ দ্রাবের প্রকৃতি আলাদা, কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? না, দ্রাবের মোল ভগ্নাংশের উপর। পাত্র দুটোতে সমমোল পরিমাণ দ্রাব যোগ করা হয়েছিল, সেই জন্য এদের ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটা একই, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণের একটি সংখ্যাগত ধর্ম। এবার আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে দ্রাবের আণব ভর নির্ণয় করব। দেখো, ধরা যাক W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত, অনুদ্বায়ী, কঠিন দ্রাব যোগ করা হয়েছে এবং একটা লঘু দ্রবণ প্রস্তুত হয়েছে। এই দ্রবণে দ্রাবকের আণব ভর M1 গ্রাম মোল ইনভার্স আর দ্রাবের আণব ভর M2 গ্রাম মোল ইনভার্স। এবার দেখো, উৎপন্ন দ্রবণে দ্রাবকের মোল সংখ্যা যদি N1 হয়, তাহলে N1 সমান W1 বাই M1, আর দ্রাবের মোল সংখ্যা N2 হলে N2 সমান W2 বাই M2। এবার দেখো, দ্রাবের মোল ভগ্নাংশ, উৎপন্ন দ্রবণের দ্রাবের মোল ভগ্নাংশ হচ্ছে x2। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে আমরা পেয়েছি যে দ্রবণের বাষ্পচাপ যদি P হয়, দ্রবণের বাষ্পচাপ যদি P হয় আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0 হলে P0 মাইনাস P বাই P0 সমান x2, মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, দ্রাবের মোল ভগ্নাংশ x2।
n1 প্লাস n2, যেখানে n1 হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা আর n2 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা। এবার দেখো লঘু দ্রবণ প্রস্তুত করা হয়েছে এবং লঘু দ্রবণের ক্ষেত্রে দ্রাবকের মোল সংখ্যা দ্রাবের মোল সংখ্যার তুলনায় অনেক বেশি, সেজন্য আমরা n1 প্লাস n2 কে n1 ধরছি। অর্থাৎ যদি দ্রাবের মোল সংখ্যা দ্রাবকের মোল সংখ্যার তুলনায় অনেক কম হয়, তাই দ্রাবের মোল সংখ্যাকে আমরা নগণ্য ধরে n1 প্লাস n2 প্রায় n1 এর সমান হচ্ছে। তাহলে এখানে p0 মাইনাস p বাই p0 সমান n2 বাই n1 প্লাস n2 এর জায়গায় শুধু n1 লিখছি, বা p0 মাইনাস p বাই p0 সমান n2 সমান আমরা পেয়েছি w2 বাই m2 আর n1 সমান w1 বাই m1। এটা সমান লিখছি w2 m1, m1 টা উপরে চলে গেছে আর m2 নিচে চলে এসেছে, নিচে হচ্ছে w1 m2। এখান থেকে আমরা পাবো m2 সমান p0 বাই p0 মাইনাস p ইনটু w2 m1 বাই w1। এখানে প্রত্যেকটা ভ্যালু বসালে আমরা দ্রাবের আণবিক ভর m2 এর মান নির্ণয় করতে পারি। এবার দেখো যদি এই n2 টাকে নগণ্য ধরা না হয়, মানে দ্রাবের মোল ভগ্নাংশকে যদি আমরা এখানে নগণ্য না ধরি, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে p0 মাইনাস p বাই p0 সমান n2 বাই n1 প্লাস n2, বা আমি এটাকে উল্টে নিচ্ছি p0 বাই p0 মাইনাস p সমান n1 প্লাস n2 টা উপরে যাচ্ছে, n2 টা নিচে চলে আসছে, বা এখান থেকে p0 বাই p0 মাইনাস p এটা সমান এখানে লিখছি যে n1 বাই n2 প্লাস 1, এটা এদিকে আছে 1 টা বাঁ দিকে নিয়ে আসছি, সমান n1 বাই n2, বা p0 মাইনাস p0 প্লাস p বাই p0 মাইনাস p সমান n1 বাই n2, বা n1 এর জায়গায় w1 বাই m1, n2 এর জায়গায় w2 বাই m2। এখানে এই দুটো কেটে যাচ্ছে, এখানে পাচ্ছি p বাই p0 মাইনাস p সমান w1 m2 বাই w2 m1। এখান থেকে আমরা পাবো m2 সমান p বাই p0 মাইনাস p ইনটু w2 m1 বাই w1। এভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু পুট করলে m2 অর্থাৎ দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে পারি। এবার আমরা আলোচনা করব স্ফুটনাঙ্ক উন্নয়ন নিয়ে। দেখো যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয় এবং তরলটি ফুটতে শুরু করে, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। নির্দিষ্ট চাপে কোনো বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট। এবার দেখো কোনো বিশুদ্ধ দ্রাবকে যখন অনুদ্বায়ী কঠিন দ্রাব দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়, সেই দ্রবণের স্ফুটনাঙ্ক ওই একই চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের চেয়ে বেশি হয়। এবার দেখো নির্দিষ্ট চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের সাপেক্ষে দ্রবণের স্ফুটনাঙ্কের এই বৃদ্ধিকে বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন। তাহলে যদি নির্দিষ্ট চাপে কোনো বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক Tb হয় এবং উৎপন্ন যে দ্রবণ, মানে দ্রাব দ্রবীভূত করার পর যে দ্রবণ উৎপন্ন হয়েছে, সেই দ্রবণের স্ফুটনাঙ্ক Tb ড্যাশ হয়, তাহলে স্ফুটনাঙ্ক Tb থেকে বেড়ে Tb ড্যাশ হয়েছে। অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন
স্ফুটনাঙ্ক উন্নয়ন বা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এবার দেখো এই স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয়। দেখো কোনো বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কে সেই দ্রাবকের বাষ্পচাপ বহিস্থ চাপের সমান হয়, অর্থাৎ সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। এবার সেই বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্বায়ী কঠিন দ্রাব দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলে আমরা জানি যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয়। তাহলে সেই দ্রবণটিকে যদি দ্রাবকের স্ফুটনাঙ্কে আনা হয় তাহলে দ্রবণের বাষ্পচাপ বাহ্যিক চাপ অপেক্ষা কম হবে, অর্থাৎ দ্রবণটা সেই উষ্ণতায় ফুটতে শুরু করে না। যখনই দ্রবণের বাষ্পচাপকে বৃদ্ধি করে বাহ্যিক চাপের সমান করা হবে তখন দ্রবণটি ফুটতে শুরু করবে। এবার আমরা জানি যে উষ্ণতা বাড়ালে দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি পায়, সেজন্য ওই দ্রবণটাকে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের চেয়ে বেশি উষ্ণতায় উত্তপ্ত করা হয় এবং দ্রবণের বাষ্পচাপ বৃদ্ধি পেয়ে বহিস্থ চাপের সমান হয়ে যায় এবং দ্রবণটা ফুটতে শুরু করে। সেই জন্য বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্কের চেয়ে দ্রবণের স্ফুটনাঙ্ক বেশি হয়। সেটাই আমরা এখানে দেখিয়েছি যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা ডেল টিভি সমান টিভি ড্যাশ মাইনাস টিভি। এবার দেখো এটাকে যদি আমরা একটা গ্রাফ প্লট করে দেখাই, বাষ্পচাপ বনাম উষ্ণতার লেখচিত্র। এদিকে রয়েছে উষ্ণতা, এখানে আমরা যে রেখাগুলো পাবো এটা এবি রেখা, এটা সিডি রেখা। এটা হচ্ছে দ্রাবকের জন্য, বিশুদ্ধ দ্রাবকের জন্য, আর এটা হচ্ছে উৎপন্ন দ্রবণের ক্ষেত্রে, এটা ও। দেখো আমরা জানি যে উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হয়। সিডি রেখাটা এবি রেখার নিচে রয়েছে। এবার ধরা যাক সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ মানে বহিস্থ চাপ পি অ্যাটমসফিয়ার। যদি এটা পি অ্যাটমসফিয়ার হয় তাহলে এই চাপে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক টিবি, এই পয়েন্টটাকে এক্স ধরা যায়, এবং ওই একই চাপে দ্রবণের স্ফুটনাঙ্ক টিবি ড্যাশ, এই পয়েন্টটা ওয়াই। তাহলে আমরা এখানে দেখছি যে টিবি ড্যাশ গ্রেটার দ্যান টিবি এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়েছে, সেই স্ফুটনাঙ্ক উন্নয়ন ডেল টিবি সমান ও ওয়াই মাইনাস ও এক্স সমান, এটা হচ্ছে টিবি ড্যাশ মাইনাস টিবি। তাহলে এই গ্রাফটা থেকে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নটা দেখতে পেলাম। এবার দেখো দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউন্ডের সূত্রগুলো আলোচনা করব। প্রথম সূত্র, কোন দ্রাবকে একটি কঠিন অনুদ্বায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন হয় তা উক্ত দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। তাহলে দ্রবণের মোলার গাঢ়ত্ব যদি m হয় তাহলে রাউল্টের সূত্রানুযায়ী আমরা পাচ্ছি স্ফুটনাঙ্ক উন্নয়ন ডেল টিবি প্রপোর্শনাল টু m, কারণ স্ফুটনাঙ্ক উন্নয়নটা দ্রবণের মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। এখান থেকে আমরা পাচ্ছি ডেল টিবি সমান কেবি ইনটু m, যেখানে কেবি হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে এটা আমরা প্রথম সূত্রটা দেখলাম। এবার দেখো দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছে, কোন নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে বিভিন্ন অনুদ্বায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবে সমসংখ্যক মোল পৃথক পৃথকভাবে দ্রবীভূত করলে প্রতি ক্ষেত্রে একই পরিমাণ স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। ধরা যাক দুটো পাত্রে
নির্দিষ্ট পরিমাণ দ্রাবক রয়েছে। এখানে ধরো একই ওজনের দুটো পাত্রে জল নেওয়া হয়েছে। এবার একটা পাত্রে গ্লুকোজ যোগ করা হলো এবং আরেকটা পাত্রে ইউরিয়া যোগ করা হলো। সম সংখ্যক মোল পরিমাণ, অর্থাৎ সম মোল পরিমাণ গ্লুকোজ আর ইউরিয়া দুটো পাত্রে যোগ করে লঘু দ্রবণ প্রস্তুত করা হয়েছে। এই দুটো পাত্রের স্ফুটনাঙ্কের উন্নয়নের মান নির্ণয় করলে সেটা দেখা যায় সমান, কারণ আমরা দেখলাম যে এই স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলার গাঢ়তার উপর নির্ভর করে। সেজন্য এই দুটো দ্রবণের ক্ষেত্রে যে দ্রাব্য পদার্থ যোগ করা হয়েছিল তাদের প্রকৃতি আলাদা, এক্ষেত্রে গ্লুকোজ, এক্ষেত্রে ইউরিয়া, কিন্তু সম মোল পরিমাণ যোগ করা হয়েছিল। সেজন্য এই দুটোর ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়নের মানটা সমান। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে স্ফুটনাঙ্কের উন্নয়নটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রবণে দ্রবীভূত দ্রাবের অণু সংখ্যার উপর নির্ভর করে এবং লঘু দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি সংখ্যাগত ধর্ম। এবার আমরা স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে দ্রাবের আণবিক ভর নির্ণয় করব। দেখো, W1 গ্রাম দ্রাবকে W2 গ্রাম কঠিন অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক দ্রবীভূত করে লঘু দ্রবণ প্রস্তুত করা হয়। এই দ্রবণে দ্রাবকের আণবিক ভর M1 গ্রাম মোল ইনভার্স এবং দ্রাবের আণবিক ভর M2 গ্রাম মোল ইনভার্স। এবার দেখো, এই দ্রবণে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা সমান W2/M2। তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের মোল সংখ্যা সমান W2/M2 ইন্টু 1000/W1। এবার এটাই হচ্ছে দ্রবণের মোলার গাঢ়ত্ব। তাহলে দ্রবণের মোলার গাঢ়ত্ব M সমান W2 ইন্টু 1000/M2 ইন্টু W1। এবার রাউল্টের সূত্রানুযায়ী আমরা পেয়েছি যে ডেল টিবি দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সমান হচ্ছে KB ইন্টু M। M হচ্ছে দ্রবণের মোলার গাঢ়ত্ব আর KB হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইব্রিওস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা পাবো ডেল টিবি সমান KB ইন্টু M এর জায়গায় এটা পুট করব W2 ইন্টু 1000/M2 ইন্টু W1 বা M2 সমান W2 ইন্টু 1000, এখানে KB রয়েছে, বাই W1 ইন্টু ডেল টিবি। এখান থেকে বাকি ভ্যালুগুলো পুট করলে আমরা দ্রাবের আণবিক ভর M2 এর মান নির্ণয় করতে পারি। এবার দেখো, স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইব্রিওস্কোপিক কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব, যেটাকে KB দ্বারা লেখা হয়। দেখো, রাউল্টের সূত্র থেকে আমরা দেখলাম যে ডেল টিবি ইকুয়ালস টু KB ইন্টু M। তাহলে দ্রবণের মোলার গাঢ়ত্ব যদি 1 হয়, অর্থাৎ M ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে ডেল টিবি সমান KB হবে। এই KB হচ্ছে স্ফুটনাঙ্ক ধ্রুবক বা ইব্রিওস্কোপিক কনস্ট্যান্ট। এর সংজ্ঞাটা দেখে নেওয়া যায়। 1000 গ্রাম কোনো দ্রাবকে 1 মোল পরিমাণ কোনো অনুদ্বায়ী অসংযোজিত ও তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাব দ্রবীভূত করলে যে পরিমাণ স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে তাকে উক্ত দ্রাবকের স্ফুটনাঙ্কের মোলার উন্নয়ন বা স্ফুটনাঙ্ক ধ্রুবক বলে। তাহলে দেখো, এখান থেকে আমরা দেখছি যে ডেল টিবি সমান KB ইন্টু M বা KB সমান ডেল টিবি বাই M। তাহলে KB এর একক কি হবে?
মোল পার কেজি, মোল কেজি ইনভার্স। তাহলে কেভি এর একক হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স, এটা হচ্ছে কেভি এর একক। এবার দেখো যদি বলা হয় যে জলের কেভি 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স, এর অর্থ কি? তাহলে আমরা বলবো যে 1000 গ্রাম বিশুদ্ধ জলে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাবের 1 মোল পরিমাণ দ্রবীভূত হয়ে দ্রবণ প্রস্তুত করলে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের চেয়ে 0.515 কেলভিন বেশি হয়, অর্থাৎ এই দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন 0.515 কেলভিন। এবার দেখো এই কেভি অর্থাৎ স্ফুটনাঙ্ক ধ্রুবক দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। আরেকটা সমীকরণের সাহায্যে দেখানো যায় যে কেভি সমান 8 টিভি স্কয়ার বাই 1000 ইনটু এলভি। এখানে টিভি হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক এবং এলভি হচ্ছে প্রতি গ্রাম বিশুদ্ধ দ্রাবকের বাষ্পীভবনের ঋণতাপ। এই সমীকরণে দ্রাবের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো রাশি নেই, সুতরাং কেভি এর মান দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। আজকে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। এই সূত্রগুলো গাঢ় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং সেই দ্রবণের ক্ষেত্রে দ্রাব পদার্থটিকে অনুদ্বায়ী অসংযোজিত তড়িৎ অবিশ্লেষ্য কঠিন প্রকৃতির হতে হবে। নেক্সট ক্লাসে আমরা হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ নিয়ে আলোচনা